দেখো আজকে আমাদের পড়া হলো ইলেকট্রন আসক্তি বা এইগুলো কত ক্লাসে পড়ছিলাম। তো আজকে আমরা ডিটেলস পড়বো। আমরা তো সংজ্ঞা জানি, সংজ্ঞাটা একবার বলি। যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেককে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ঋণাত্মক আয়নযুক্ত আয়ন সৃষ্টি করতে, ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে এখানে কি আয়নীকরণ শক্তিতে শক্তির প্রয়োজন ছিল, এখানে কি নির্গত হয়। এখানে বিচ্ছিন্ন বলা হয়েছে কেন? বিচ্ছিন্ন বলতে এটা বোঝানো হয় যে এককভাবে আছে বা আলাদা আলাদা হবে, কারণ খসায় নিচে মনে করে এরকম ব্যবস্থা বিচ্ছিন্ন পরমাণু। কারণ ওগুলো তো এককভাবে না থাকলে তো ওইগুলোতে কি করতে পারবো না, তুমি ইলেকট্রন বের করতে পারবে না। বিচ্ছিন্ন এখানে কোনো বন্ধনে আবদ্ধ নাই, এরকম বোঝানো হয় যে এককভাবে এরকম নাও। ওকে, যেমন এক মোট চাল নিলাম, প্রতিটা চাল কি একটা চালের সাথে একটা যুক্ত থাকে না, সংস্পর্শে লাগানো থাকে, কিন্তু কথা হচ্ছে না ওদের মধ্যে কোনো আগুন থাকে, যুক্ত থাকে না, এরকম এরকম পারমাণুগুলো এরকম থাকবে এক মুষ্ট চালের মতো, বুঝছো? হ্যাঁ এরকম থাকবে। তো এটাই বোঝানো হয়েছে। তো আমরা দেখি একটু ভেতরে কি বলছে। দেখো আমরা এর আগে অনুষ্ঠিত জেনেছি কি বলতো, পরমাণু জড়তা স্তরে একটি ইলেকট্রনকে অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজন শক্তি মাপা যায়। এটা কি ছিল? এই আয়নীকরণ শক্তি বলা হয়। অনুভাবে পরমাণুতে একটি ইলেকট্রন যুক্ত করতে, ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি পরিবর্তন ঘটে, মানে কি এখানে শক্তি কি হবে? বের হয়ে যাবে না। একে কি বলা হয় বলতো? ইলেকট্রন আসক্তি। এখন একটা মজার বিষয় হলো যে তাহলে ইলেকট্রন আসক্তি গুলোকে যেহেতু আমরা এনার্জি এখানে কি হয় বলতো নির্গত হয়, এখানে আমরা অলওয়েজ শক্তিগুলোকে মানে মেইনলি কি করি আমরা নেগেটিভ চার্জ দিয়ে বুঝাই, নেগেটিভ দিয়ে বুঝাই আর কি। মেইনলি বিষয়টা হলো আমাদের যেটা গেইন করা শক্তিকে অলওয়েজ কি করি আমরা নেগেটিভ চার্জ দিয়ে বুঝাই, এখানে বোঝানো হয়। যেমন আমরা দেখি ওই কক্ষপথের শক্তিগুলোকে কি বলা হয়েছে? নেগেটিভ দ্বারা। তো এখানে আমরা কি করি? আমরা নেগেটিভ দ্বারা বুঝাই যে কি পরিমাণ শক্তি বের হয়ে গেল, তাই না? বাট এখানে পজিটিভও হয়, আবার কি হয় মানে অলওয়েজ তো আমরা কি করি আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন আসক্তি মানে কি অবশ্যই কি নেগেটিভ করতে, ঠিক আছে, নেগেটিভ করতে। কিন্তু এই শক্তিটা নির্গত হচ্ছে এটাকে আমরা কি করব? মাইনাস। যে শক্তি নির্গত হয় এটা কখনো আমাদের মাইনাস বলি, আবার কখনো কি বলি? পজিটিভ। অর্থাৎ আয়ন করতে কখনো হয় আমাদের শক্তিটা প্লাস দিয়ে আমরা প্রবেশ করতে হয়, কখনো আবার মাইনাস। তবে অধিকাংশ ক্ষেত্রে কি বলতো নেগেটিভ। কখন পজিটিভ হয়? যখন তার ইলেকট্রন আসক্তি 0 রে কম থাকে তখন, বুঝতে পারছো? অর্থাৎ মানে যার ইলেকট্রন আসক্তি নাই তাদের ক্ষেত্রে কি হয়, মানে নর্মাল যাদের বলে যাদের ইলেকট্রন আসক্তি নাই, যেমন হলো নিষ্ক্রিয় গ্যাস, এদের ক্ষেত্রে কি হয় বলতো? প্লাস হয়ে যায়। ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে? প্লাস। এটুকু মনে রাখলে হবে, অত ডিপলি বুঝতে হবে না। নিষ্ক্রিয় মূলকগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়। তো দেখো ইলেকট্রন আসক্তি মানে এখানে বলা আছে ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হবে নাকি ধনাত্মক হবে তা পরমাণুটি ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন গ্রহণ করে সৃষ্ট ধনাত্মক আয়নের স্থায়িত্বের উপর নির্ভর করবে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা মৌলের ওই ইলেকট্রন আয়নের যদি স্থায়িত্ব থাকে, স্থায়িত্ব বেশি থাকে, তখন সে নেগেটিভ হবে। তো আমরা জানি যে নিষ্ক্রিয় মৌল তাদেরকে তুমি ইলেকট্রন যদি তাদের মনে করো হিলিয়াম আছে, মনে করো হিলিয়াম আমি দেখলাম, হিলিয়াম কি মাইনাসে থাকতে চাবে? তার তো হিলিয়ামই তো সুস্থিতি ছিল, এটা তো অস্থিতি হয়ে গেল না। মানুষ আয়ন হয় কেন? সুস্থিতি অবস্থা পাওয়ার জন্য। তো এর তো আমি তুমি চার্জ করে দিলাম নাকি অস্থির হয়ে গেল, তো থাকবে? এই জন্য বলি এদের কি হবে, এদের কিন্তু কি হবে না, ঋণাত্মক হবে না, পজিটিভ হবে। বুঝছো? এটা মনে রাখবে একটু। তো এখানে দেখি যেমন আমরা দেখলাম ফ্লোরিনের ক্ষেত্রে কি বলতো, এই যে মাইনাস, দেখো এই যে আমাদের হাইড্রোজেন ক্ষেত্রে মাইনাস, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নিয়নের কি একটা নিষ্ক্রিয় গ্যাস না, হয়ে গেছে প্লাস। যেটা কি হবে বলতো 0 থেকে বেশি, 0 থেকে বেশি মানে কি পজিটিভ। বুঝছো? এটা কি হবে, বুঝতে পারছো? তাহলে দেখলাম যারা নিষ্ক্রিয় তাদের ক্ষেত্রে কি হয় বলতো, পজিটিভ হয়। এটুকু মনে রাখলে হবে এখানে। তো তাহলে বুঝতে পারি এখানে যে মোটামুটি ভাবে যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের কি থাকে, অষ্টপূর্ণ থাকে, এজন্য তাদের সবারই কি বলতো পজিটিভ। দেখছো সবারই কি প্লাস। ওকে, তো এখন আমরা জানি যে আসলে এই প্লাস চার্জটা কি মানে শক্তিটা বের হয়ে যাচ্ছে না এতটুকু চার্জ, নাকি দিতে হইতেছে? নির্গত হচ্ছে, এটা বোঝায়, মানে এটা শক্তিটা আর কি বোঝানো হয় যে এইভাবে সে আর কি করবে, তাকে সে তেমন করে এটাতে মনে রাখতে পারো যে নর্মালি অন্যগুলা তেমন করে শক্তি উৎপন্ন হয় বা নির্গত হয়, তাকে করতে গেলে তাকে যদি আমরা নেগেটিভ করি মনে করো, তাহলে বোঝা যায় যে অন্য মৌলগুলা কি ছিল। মনে করো সাপোজ একটা মনে এই একটা মৌল ছিল, তার ইলেকট্রনের ঘাটতি ছিল, কয়টা ছিল মনে করো? 2টা ছিল বা 1টা ছিল। 8টা হয়তো কত লাখ, মানে তারা ছিল 6টা, লাগে কয়টা? 8টা। তাহলে 2টা নিল, তাহলে তাকে যদি আমরা দেই সে খুশি হবে না? খুশি হয়ে তোমাকে কি দিল? টাকা দিল। টাকাটা কি শক্তি? তাহলে দিল, তাহলে দিবে এজন্য কি এটা ঋণাত্মক, এটা বলতে পারো। যেহেতু আমরা শক্তি অনেক কি গেইন করার শক্তিটা ঋণাত্মক দিয়ে বোঝাই থাকি। কিন্তু দেখো হিলিয়াম একটা জিনিস,
এ নিবে না, ভাই আমার আছে, তাহলে আমরা জোর করে দিচ্ছি না, তাহলে কেউ দিবে শক্তি, মনে করো শক্তিটা নিবে, তাহলে উল্টা হয়ে গেল না বিষয়টা, তাহলে কি হয়ে যায় পজিটিভ। এইভাবে মনে রাখতে পারো। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে মানে শক্তি আরো দিতে হয় ইলেকট্রন, ধরে নাও, বলে দিলাম আর কি, ভুল ভাবে বুঝে নাও, ঠিক আছে, এটা বিষয়টা শুধু এখানে মনে রাখবা যে আসলে কার পজিটিভ কার নেগেটিভ। আর কিছু হ্যাঁ পজিটিভ অনেক কিছু তো আছে, যেমন জৈব রসায়নে আমি অনেক কিছু শিখাই শেষের দিকে, যে ভুল করে শিখাই, ওগুলো নিয়মের মধ্যে নাই, ভুল শিখাই, কারণ যাতে আমরা বিষয়টা বুঝতে পারি। হ্যাঁ, তা মনে রাখা যায় না অনেক কিছু। তাহলে দেখলাম কি নিষ্ক্রিয় গ্যাসের সবগুলো কি পজিটিভ, পজিটিভ, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের সবই হলো পজিটিভ। ওকে, কেন? তাদের অষ্টপূর্ণ আছে। তো আমরা জানি যে অষ্টপূর্ণ বা দৈত্যপূর্ণ থাকলে কি হয়, সুস্থিতি অবস্থা লাভ করে, এটা মেনলি একটা পরিপূর্ণ সুস্থিতি। তবে কিছু মূল আছে না, অর্ধপূর্ণ থাকার কারণে কি হয়, মোটামুটি ভাবে সুস্থিতি হয় না, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে ওইরকম পজিটিভের কাছাকাছি যায়, পজিটিভ হয়ে যায়। কারা ছিল আমরা বলছিলাম না, নাইট্রোজেনের যেমন অর্ধপূর্ণ থাকে, যেমন নাইট্রোজেন বলছিলাম, কি বলছিলাম বলতো, নাইট্রোজেনে বলছিলাম অক্সিজেনের থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আণবিক শক্তি বেশি বলছিলাম, কেন বলছিলাম, কারণ অর্ধপূর্ণ থাকে। তো তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে কি বলতো, প্লাস, প্লাস, বুঝতে পারছো? নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়ে গেল, প্লাস, ক্লিয়ার? ওকে, এরকম তাহলে বিষয়টা। ওকে, আবার দেখো এটা কিন্তু ব্যতিক্রম জিনিস, কিন্তু এদের একটা মনে রাখতে হবে, কারণ অর্ধপূর্ণ থাকে। দেখো অর্ধপূর্ণ পি অরবিটাল যুক্ত পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে সৃষ্ট ঋণাত্মক আয়ন অধিকতর স্থায়িত্ব লাভ করে। এদের ইলেকট্রন গ্রহণের আসক্তি বেশি থাকে, এদের কি হবে, এদের মান কি বেশি ঋণাত্মক হয়। অপূর্ণ যেটা ছিল, তাই তো বলি অপূর্ণ যারা, তাহলে অপূর্ণগুলো কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে চাবে, এজন্য তোমাকে শক্তি দিবে, এজন্য ঋণাত্মক। বাট দেখো এস ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে যদি বলি, এখন এস ব্লকের ধাতু সমূহের কি পরমাণুতে কার্যকর নিউক্লিয়ার চার্জ কি থাকে, কি জানো, কার্যকর নিউক্লিয়ার চার্জ কম থাকে না, শুধু একটা থাকে, যার একটা ইলেকট্রন তার থাকে 1 2 কম থাকে খুবই। তাই এরা কি ইলেকট্রন গ্রহণ করতে আসক্তি দেখায়, এস ব্লকের দেখায়, এদের শেষ বস্তু শক্তি হচ্ছে একটা জুড়ে থাকে, এটা হচ্ছে দান করে দেয়, নিতে চায় না। তাই এস ব্লকের ধাতুগুলোর কি থাকবে বলতো, ইলেকট্রন শক্তির মান কি থাকে, খুবই কম থাকে না, আমি তো জানি প্রথমগুলো কম থাকে, প্রায় 0 কাছাকাছি হয়। ওকে, খুবই কম থাকে আসক্তি। আবার দেখো পূর্ণ পি অরবিটালে, যেমন এটা মিলে কারা নিঃসরণগুলো, এদের কি থাকবে, যেহেতু পূর্ণ থাকে, এদের কি থাকে না, এদের আবার ইলেকট্রন প্রতি কি থাকে না, কোনো আকর্ষণ থাকে না, এর জন্য কি হয় বলতো, এদের মান ধনাত্মক হতে বাধ্য হয়। আচ্ছা, আমরা দেখলাম যেটা। এখন দেখো এই যে একটু দেখতে হবে, এই যে বিভিন্ন নিয়ামক, এগুলো পরীক্ষা আসে মিলিয়ন সুবিধাতে। তো এখানে কি বলছে যে মৌলের ইলেকট্রন আসক্তির ওপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, কি কি প্রভাব আছে, যে কয়টা আছে টপিকের সবগুলো পড়তে হবে, মিলেনিয়ামটা এখানে আছে। কি বলছে, 1 নম্বরে পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি কি পায়, হ্রাস পায়। এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, আমরা জানি একই গ্রুপের কি হয় বলতো, উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, ইলেকট্রন আসক্তি কমে যায়, তার কারণ তার শক্তি স্তর বেড়ে যায়, বহির্গত শক্তি স্তরের সাথে কি সম্পর্ক খারাপ হয়, মানে আকর্ষণ থাকে না, ফলে বহিরাগত ইলেকট্রন প্রতি কি থাকে না, আকর্ষণ থাকে না। আর যদি আমরা বলি ওই যে কার্যকর নিউক্লিয়ার চার্জ কমে যায়, জানি আমরা এগুলো। ওকে, তারপর দেখো কি বলছি, যোজতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি কি হয়, হ্রাস পায়। এটা শুধু ব্যতিক্রম, এই জিনিসটা মনে রাখবো, এটা ব্যতিক্রম। যোজতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধিতে কি হয়, আসক্তি হ্রাস পায়। তো আমরা তো এটা যদি নর্মালি তুমি ভেবে নাও তাহলে কিন্তু বুঝবা না, কারণ দেখো আমরা জানি যোজতা স্তরে ইলেকট্রন আমার বেড়ে যায় কোন দিকে, পর্যায়ক্রমে, একই পর্যায়ের ডান দিয়ে গেলে কি হয় বলতো, একটা শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত হয়ে থাকে না, মানে কি যোজতা বাড়তেছে না, কিন্তু সেক্ষেত্রে আমরা জানি কি ইলেকট্রন আসক্তি বেড়ে যায় না, তো এখানে আবার বলতেছে কি হ্রাস পায়, কারণ কি বলতো, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় বলতো, ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় না, কিন্তু এখানে বলছে কি বলতো, যোজতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধিতে আসক্তি হ্রাস পায়। তার মানে কি বললো, ভুল বলছে না, ভুল বলে নাই, কিন্তু আসলে ক্লিয়ার করে বলে নাই, ভুল বলে নাই, বাট ক্লিয়ার করে বলে নাই। বিষয়টা শুধু বলছে এই যে কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে বলছে, যদি জায়গা ছোট হয়, কি হয়েছে, জায়গা ছোট বাট ইলেকট্রন অনেক বেশি, সেক্ষেত্রে আমরা বলছিলাম যদি সিট যদি কম হয়, লোক যদি বেশি হয়, মারামারি বাজি যায়, সেক্ষেত্রে কি থাকে না, তখন এর চাইবে টিচার আমি আসি, তোমরা যে কদিন আসে তোমাদের জায়গা দিতে পারতেছি না, বাইরে থেকে যদি অন্য একটা স্টুডেন্ট পড়তেছে, আমি কি জায়গা দিব না, ওটাকে আনতে গিয়ে আবার তোমরা মারামারি করে সব যাবে, আমার স্টুডেন্ট যে কোটা আছে ওইখানে থাক, অন্য একটা আনতে যে আমও যাবে, সালাও যাবে, তাই না? তো বিষয়টা এরকম, যার জায়গা ছোট যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তখন কি হবে, আসক্তিটা ইলেকট্রন প্রতি কমে যায়, বুঝতে পারছো? কেননা আগের যে অবস্থান মধ্যে ইলেকট্রন আছে তাদের মধ্যে বিকর্ষণ আছে, নতুন করে ঢুকলে আর বিকর্ষণ হবে, ফলে কি হবে,
তাদের প্রতি আকর্ষণ থাকে না ইলেকট্রনের প্রতি, নতুন ইলেকট্রনের প্রতি। এই জন্য তো এটা শুধুমাত্র ব্যতিক্রম কিছু ক্ষেত্রে, যেমন গ্রুপ 17 ক্ষেত্রে এই ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে দেখা যায়। এটা কোথায় দেখা যায় বলতো? ফ্লোরিনের যেহেতু আকার ছোট, দ্বিতীয় শক্তি স্তর, শেষ শক্তি স্তর, এবং সেখানে 7টা ইলেকট্রন থাকে। এজন্য নতুন ইলেকট্রন সে সহজে নিতে পারে না। তখন বলে যে 7টায় আমরা আছি, ভালো আছি, আরেকটা দিলে 8টা হয়ে যাবে, কিন্তু আমার আকার ছোট। 8টা কিন্তু পরিপূর্ণ হয়, নেওয়া উচিত, কিন্তু তারপরে কি হবে না, নিতে চাবে না সহজে। কেননা মানে নিতে চাবে, বাট এই যে তার নিচের গুলো থেকে একটু আসক্তি কম থাকে। ভিডিওটা আমি একটু পরে বলতেছি, একটু ব্যতিক্রমটা যখন পড়বো। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো, এই যে আমরা বলতেছি যে, আচ্ছা পরেরটা দেখলে বুঝতে পারবা। তাহলে ব্যতিক্রম শুধু আছে ফ্লোরিনের ক্ষেত্রে, যে ইলেকট্রন ঘনত্বের কারণে কি হয়, ইলেকট্রন শক্তি কমে যায়। এটা একটু ভালো করে বোঝাবো পরে, একটু পরে দেখো। যেমন গ্রুপ 2 এর ফ্লোরিনের বেলায় দেখা যায় যে হ্যালোজেনের ইলেকট্রন শক্তির ক্রম কত, কেমন হওয়া উচিত বলতো? একটা গ্রুপে ইলেকট্রন শক্তির ক্রম কেমন? উপর থেকে নিচে কমে না? কমে কি না? তার মানে যে উপর আছে তার ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি না? তার মানে শেষে কার বিষয়ের কথা ছিল? ফ্লোরিনের, তারপরে ক্লোরিন। কিন্তু দেখো তো ব্যতিক্রম দেখা যাচ্ছে কি? কেন? এই দেখো, এইটাই হলো আমাদের ব্যাপার। তারপর দেখো, আগে ওর কথা ফ্লোরিন, তারপরে ক্লোরিন, বাকিগুলো কিন্তু ঠিক আছে, বাকিগুলা ঠিক আছে। ব্যতিক্রমটা মনে রাখতে হবে একটু। কেন এটা পরীক্ষা আসে যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি, কেন ব্যাখ্যা করো। ক নম্বর আসে? দুর্ঘটনাক্রমে গ নম্বর দিতে পারে। বিষয়টা হলো কি, দেখো, যদি ফ্লোরিনের ক্ষেত্রে ধরি আমরা, তার শেষ কক্ষপথ কত? দ্বিতীয় নম্বর কক্ষপথ। এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? 7টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের কত বলতো? 17, 3টা। এখানে কয়টা আছে বলতো? লাস্ট শক্তি স্তরে 7টাই আছে। 7টা আছে। ওকে, 7টা আছে। 2টা দেখো মোটামুটি ভাবে আকার সিমিলার মতো, শুধু একটা কক্ষপথ বেশি, তাই না? এর হলো 2টা, এর 3টা। এখন কথা হলো, তো হিসাবে যেহেতু আমাদের এ আগে আছে, কক্ষপথ কম, তার এরই কি ইলেকট্রন শক্তি বিষয়ের কথা না? এর একটু কি কম হওয়ার কথা, বাট একটু ঝামেলা হয়ে যায় এখানে। কথা হলো এই যে ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে এখানে 7টা ইলেকট্রন আছে, কিন্তু জায়গাটা কি খুবই ছোট, ছোট না? দেখো তো এর 7টা আছে, জায়গাটা কি বড় না? যার কারণে কি হয়, তৃতীয় কক্ষপথ একটু বড় আছে আকারে। তো এখানে বাইরে থেকে ইলেকট্রন আসতে যায় না। যখন আসতে চায়, এই যে বাইরে যে এর মাঝে যে ইলেকট্রনগুলো বসে আছে কক্ষপথে, এরা নিতে চায় না। বলে যে, মনে করো এই যে নিউক্লিয়াস হলো স্যার, এর স্টুডেন্ট বলতে, স্যার আমরা অলরেডি অনেকগুলো আছি, আপনি যদি আরেকটা নেন আমাদের বসার সমস্যা হয়ে যাবে, বুঝছো? তো এই জন্য নিতে চায় না, ফ্লোরিন নিতে চায় না। আর এদিকে দেখো, এর তো অনেক বড় জায়গা আছে, ফলে কি এর আকার একটু বড় থাকলেও, মানে এর সাথে আকর্ষণ ভালো না থাকলে কক্ষপথের সাথে স্টুডেন্টগুলাই নেয়। মনে করো কিগুলা, এই যে স্টুডেন্টগুলাকে, এই যে মনে করো ইলেকট্রনগুলো বাড়া দেয় না, যে জায়গাতে আসে বসতে পারবে। এই জন্য কিন্তু আমাদের নিউক্লিয়াসের প্রভাব অতটা পড়তেছে না। নিউক্লিয়াস নিবে না দেওয়ার বিষয়, কিন্তু জায়গা আছে, আসে বসে পড়ে। এই জন্য বলতে পারি কি, আকর্ষণ কোথায় বেশি, ইলেকট্রন শক্তি কোথায় বেশি? এই যে ক্লোরিনে বেশি, ঠিক আছে? এটা কিন্তু ব্যতিক্রম মনে রাখবো। তবে হ্যাঁ, তবে এরপরে কিন্তু সর্বাধিক ইলেকট্রন শক্তি কার? ফ্লোরিনের, ব্রোমিনের না কিন্তু, মানে একটু কিঞ্চিত হ্রাস পায়। সবচেয়ে বেশি কার? এই যে ক্লোরিনের, ফ্লোরিনের না, না ক্লোরিন। এটা তো ব্যতিক্রম দেখালাম, বললাম যে এই যে আকার ছোট হওয়ার কারণে নিতে চায় না। আর নিতে চায় না কেন? চাপে পড়ে। নিউক্লিয়াস চায় নিতে, নিউক্লিয়াস চায় নিতে। যেমন টিচার হলে চাবে যে আমার স্টুডেন্ট বেশি হোক, বাট ওই যে রুমের মধ্যে যে আগে যে স্টুডেন্টগুলো আছে ওগুলো চাবে যে বেশি স্টুডেন্ট হোক, তাহলে বুঝবে না ওরাই, এই জন্য চায় না। তো নিউক্লিয়াস আছে, বাট কক্ষপথ চাচ্ছে না, বুঝতে পারছো? কক্ষপথে ইলেকট্রনগুলো চাচ্ছে না, এর জন্য হয় না আর কি। ক্লিয়ার? তো বুঝতে পারছো, পরীক্ষা আসে একটু বরাবর দেখবো। অন্যভাবে দেখো, এই যে আমরা যদি দেখি 16 নম্বর গ্রুপের, এটা দেখো আবার কি, মানে এত মানে কম হয়ে গেছে। অক্সিজেনের দেখো সবার থেকে কম। ফ্লোরিনে তো দেখলাম যে একটার পরে তার অবস্থান আসছে, আর দেখো এটা প্রথমে থেকে ছিল কোথায় গেছে, সবার লাস্ট চলে গেছে। দেখছো? একটু যদি ভালো করে দেখাই অবস্থানটা, দেখো সবার, দেখো অক্সিজেনের অবস্থান কোথায়, সবার আগে না? অক্সিজেনের অবস্থান ছিল প্রথমে, গেছে কোথায়, এই সবার পরে আসছে। তার কারণে এরও যদি একই অবস্থা, আকার ছবি ছোট, যার কারণে এই ইলেকট্রন প্রতি তেমন কি থাকে না, আকর্ষণ থাকে না। তো এদেরকে আগে নিতে বলে যে ভাই তোমরাই নাও, আমি পরে নিই, ঠিক আছে? অতটা চাপ নিতে পারে না, বুঝছো? তো এইগুলো ব্যতিক্রমগুলো শুধু মনে রাখতে হবে, ভালোই ব্যতিক্রম, সেটা মনে রাখতে হবে। তো ফ্লোরিন তারপরে দেখো অনেক ইলেকট্রন আসক্তি হওয়ার কারণে এ পরেই যায়, এই কিন্তু আর পরে যায় না, অনেক পরে যায় না।
যদি এরই আরো অনেক পরে দেওয়ার কথা ছিল, তার কারণ এর আকারও ছোট, এর থেকে এর আকার ছোট হয়ে যায়, কিন্তু ছোট হয় কিনা, ছোট হয়ে যায়, তখন ইলেকট্রন বেশি হয় 7টা, আর এর 6টা ছিল তাও নিতে চায় না, বুঝছো? তাও লাস্টে বিষয়টা এটাই। তার মানে বিষয়টা কি, একটা বিষয় হলো যে এর তো মনে করো একটা নিয়ে লাভ না, একসাথে 2টা নিতে হয়, একসাথে 2টা নিতে হয়। এই জন্য এইটাও মনে করো একটা ছিল, একটু তো কম ভাড়া দেবে, যে একটা আর একটা কষ্ট তো ছিলামই অলরেডি কয়েকদিন থেকে, আর একটা নিলে সমস্যা নাই, কিন্তু এই 2টা একবারে 2টা নিবে, নিতে দিবে না যে স্যার একবারে 2টা নিবেন, আমরা তো এমনি কষ্টে আছি। এই জন্য এর কি ইলেকট্রন শক্তি কমে যায়, একদম পড়ে যায়, বুঝতে পারছো? ক্লিয়ার? কোথায় গেলাম? এখানে উপরে এই যে এগুলো না আয়নিকণ শক্তির, এগুলা তাহলে বুঝলাম এগুলা নাকি? ওকে, এখন দেখো পরটা কি বলছে, তাহলে এগুলো ব্যতিক্রমটা মনে রাখবো, যে 2টা ব্যতিক্রম পরীক্ষা কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের কোন কোনটি সঠিক এভাবে দেওয়া থাকে। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তির মান কি হয়, বৃদ্ধি পায়, এটা হলো পর্যায়ক্রমিক সম্পর্ক, যেটা বললাম নর্মাল, যেটা যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, বৃদ্ধি পায়, এটা হলো পর্যায়ক্রমিক সম্পর্ক। নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে কার্যকরী ইলেকট্রন চার্জ বেড়ে যায়, মানে নিউক্লিয়াস চার্জ বেড়ে যায়। অপূর্ণ কি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের উপর অর্ধপূর্ণ পি অরবিটালের পরমাণু ইলেকট্রন শক্তি কি হয়, হ্রাস পায়। একটু দেখলাম যে 15 নম্বর গ্রুপের নাইট্রোজেন, ফসফরাস, এদের কি হয়, ইলেকট্রন শক্তি কমে যায়। তো এগুলো জানলাম, এগুলো একটু মধ্যে মনে রাখতে হবে, এটা পড়লে বাকি উপরের সবগুলো বোঝা যায়, ঠিক আছে? ওকে, ভাই 5 নাম্বার তো ওই বইয়ের ওখানে নাই তো পিডিএফে। কোনটা? এই 5 নাম্বার এটা মিসিং করছে। দেখো, সকল মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে থাকে। এটা এক কারণে দ্বারা বলতেছি, ওটা আমার পুরাতন বই নাই, এটা নতুন বই তো। আমার বই তো নাই, পুরাতন বই না ওটা, শোনো তাহলে এটা বলতেছে নতুন বই অ্যাড করছে। হ্যাঁ দেখো, এর এই নতুন বই, এই বই কিন্তু ছিল কি বলতো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ছিল। দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি, মানে দ্বিতীয় আয়নীকরণ করা ইম্পসিবল, অনেক হয়ে থাকে। এটা কি বলছে, দ্বিতীয় ইলেকট্রন শক্তি কি বলতো, ধনাত্মক হয়ে থাকে, ধনাত্মক হয়ে থাকে, মানে শক্তির মান ধনাত্মক হয়ে থাকে। তা মানে এটা কি বলতো, যে মনে করো যে এই যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখলাম, তাপ উৎপন্ন, ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন শক্তি কি ছিল, আমরা এমনি ফ্লোরিনের ক্ষেত্রে কম ছিল মোটামুটি ইলেকট্রন শক্তি, মানে যদিও অনেক দ্বিতীয় নাম্বার ইলেকট্রন শক্তি তার আছে। তো সে একটা ইলেকট্রন নিয়ে নিছে, প্রথম যখন নিবে তখন কি করবে, ইলেকট্রন শক্তি ত্যাগ করে মনে করলো, তাহলে ত্যাগ করা মানে কি, মাইনাস। তো এর যা সাইডে ছিল কটা হয়েছে, 8টা হয়ে গেছে না? আচ্ছা 8টা হলো। এখন তো 8টা হওয়ার পরে কেউ নিবে, দিবে? আমার তো পূর্ণ আছে, আমি নিবো? আমার দরকার নাই। জোর করে যদি তারপর চাপানো হয়, ভার চাপানো হয়, তাহলে কি করবে, তাকে দেওয়া লাগবে না, তাকে বলবো ভাই ঘুষ দিচ্ছি তুমি নাও। তো ঘুষ মানে কি, পজিটিভ, বুঝতে পারছো? এই জন্য দ্বিতীয়টা কি হবে, অলওয়েজ প্লাস। হ্যাঁ, তার কারণ এখানে মনে করে যে আমরা যে নেগেটিভ করি, এটা কিন্তু আমরা নেগেটিভ করি, আমাদের যতগুলো চাহিদা আছে ততগুলো নিয়ে নেয়। কিন্তু নেগেটিভ হওয়ার সময় কি করে, ইলেকট্রন আসক্তি ব্যবহার করে যতগুলো চাহিদা ততগুলো নেয়, এরপরে তো চাহিদা নাই, তো নেওয়ার কারণে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? এটাই। ওকে, তাহলে এখানে আর কিছু নয়। অক্সিজেন এখানে বুঝাইছে, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন, একই কথা, সবগুলো একই কথা, সব মূল কথা। কি অক্সিজেন তো এমনিতেই নাই, অনেক কম। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে একটু, ঠিক আছে? তো এগুলো পড়লাম, এগুলো দেওয়া আছে, বুঝছো? মানটা এগুলো পড়ে নিবে একটু, যে কল্যাণের এগুলো দিছে, এই যে এটা আবার দিছে, ঠিক আছে? একটু পড়ে নিবা। এই যে পরীক্ষা আসে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে কম কেন, এখানে এটা পড়ে নিবা, খ নাম্বারের জন্য প্রিপারেশন হয়ে গেল, ঠিক আছে? যেটা বললাম ওইটাই। দেখো 2টা ইলেকট্রোমেট্রিক দেখো, যদি এটা দেওয়া আছে এইভাবে দিবা, তোমরা এর থেকে কি করবা, যে এইভাবে দিবা, ঠিক আছে? তাহলে আরো ভালো বোঝা যায়, বা এটা দিয়ে এটাও দিলা, চিত্র দিলা, তাহলে আরো নাম্বার ভালো হবে আর কি। তো যেগুলো কথায় বুঝলাম ওইগুলো এখানে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে আর কিছু লাগবে না। এই যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান বাম এবং ডানের উভয়ের সদস্য থেকে কম কেন, সে কম কেন, তার ওই যে পি অরবিটাল অর্ধপূর্ণ থাকে, এটা কিন্তু আবার এখানে দেওয়া আছে, এটাও খ নাম্বার আসতে পারে, খ নাম্বার ফর খ নাম্বার। ওকে, সো এটা প্রিপারেশন নিবা, খ নাম্বার পড়বা। এখন আসো যে তড়িৎ ঋণাত্মকতা,
বা ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তোমাদের সংজ্ঞাটা বলছিলাম আমি, কি বলছিলাম বা একটু দেখাচ্ছিলাম এমনিতে। কোনো সমযোজী যোগের অণুতে দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে কোনো একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতায় কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই যে এরকম বলছিলাম যে এটা কিন্তু ইলেকট্রন আসক্তির সাথে অনেকটা রিলেটেড। যাদের ইলেকট্রন আসক্তি বেশি তারা কিন্তু কি করে? টেনে নেয়। এইরকম একটা যে ইলেকট্রন নেওয়ার মতো প্রবাবিলিটি আছে। দেখো এখানে যদি বলি অক্সিজেন আর মানে H2O যদি বলি, এটা আসলে কি সমযোজী পানি এবং অক্সিজেনের মধ্যে। তো এখানে কিন্তু এর কিন্তু কি বলতো তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আবার মান দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই স্কেল দিয়ে আমরা একটু চার্টে দেখবো এক একটা মান আছে, কত কার কত তড়িৎ ঋণাত্মকতার মান আমরা মান ব্যবহার করছি আর কি দিছি। তো এটা মানে এটা কি হয় যে এই যে পরমাণুটা আমরা মানটা আগে পরে নাই দিলাম, কি হয় যে এটা দেখো এই যে এভাবে থাকে। ঠিক আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করে, এর একটা ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, তাহলে এর দুটো হয়ে গেল, এর কত হলো? 8টা হয়ে গেল, 2টা কম ছিল, 6টা ছিল। তো কথা হলো যে ভাগে ব্যবসা করছি, ঠিক আছে, মাঝামাঝি দুজনের মধ্যে থাকবে। তো কথা হলে কি হয়, অক্সিজেন টেনে না কাছে রাখে, হাইড্রোজেন দূরে চলে যায়, কার কাছে থাকে? কারণ এই যে পাওয়ার বেশি, বুঝছো, ক্ষমতা বেশি। তো এই নেওয়ার কারণ আমরা জানি যে ইলেকট্রন যদি আদান প্রদান হয়, যে নেয় তাকে কি বলে? নেগেটিভ। তো এটা আংশিক নেগেটিভ হয়ে যায়, এটা কি হবে? আংশিক পজিটিভ। তো এই ধর্মকে মেনে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। বা এই ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। যে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তবে তড়িৎ ঋণাত্মকতা সবারই আছে, কম আর বেশি। যার বেশি সে টেনে নেয়, যার বেশি সে টেনে নেয়। ঠিক আছে, তো এটাই আর কি তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা এখন দেখবো যে তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলগুলার কেমন, এইগুলা ভেতরে কিছু পড়ার কিছু নাই। হ্যাঁ, তো এখানে দেখো উদাহরণ দিছে, এখানে মনে করো এই যে দুইটা মৌলের মধ্যে, ঠিক আছে, আমরা দুইজনে একসাথে ব্যবসা করছিলাম, ভালো কথা, করলেন। তো এরকম থাকার কথা, কিন্তু কি হয়েছে, ইলেকট্রনটা কি করবে? টেনে নেয় কে? ক্লোরিন। তাহলে এটা হয়ে যায় পজিটিভ আংশিক, আর এটা কি হয়ে যায়? আংশিক নেগেটিভ হয়ে যায়। বুঝতে পারছো? ওটাও পজিটিভ। কার বেশি কার কম সেটা বলবো আমি। এটা আমাদের মুক্ত করতে হয় মেনলি। তার আগে আমরা বলবো আসলে তড়িৎ ঋণাত্মকতা কোন দিকের মৌলগুলো বেশি, আমরা তো জানবো এটা। এটা একই রকম সিস্টেম, বাট মানে ইলেকট্রন আসক্তির মতোই। তড়িৎ ঋণাত্মকতা বলতে এই যে নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়া, ইলেকট্রন চাই, নিজে চাই কারা বলতো? যাদের অষ্টক পূর্ণ হতে আর কম আছে ইলেকট্রন, মানে তারা কারা? এই যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলাম, তাহলে একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে কি হয় বলতো? বহিস্থ শক্তি হচ্ছে একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, যার কারণে কি কেন্দ্র নিউক্লিয়াস সাথে কি জোড়ালে আকর্ষণ বাড়ে, তারপরে বহিরাগত ইলেকট্রনের প্রতি কি হয়? আকর্ষণ বাড়ে, ওই যে ইলেকট্রন শক্তির মতোই। তার মানে কি হবে? এই জন্য কি হবে? তার ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। বা এমনিতে যদি বলো শেল্ডিং এফেক্ট দেওয়া বলো, একই কথা। কার্যকর নিউক্লিয়াস তার বেশি থাকে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, যার কারণে বাইরে ইলেকট্রন প্রতি নেয়। এই যে অক্সিজেনের যেহেতু মাত্র 6টা ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন অনেক বেশি, এই জন্য শুধু 2টা লাগতেছে, টেনে নেবে। বা সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি, এরা আছে হলো 1টা ইলেকট্রন, এবং তার কার্যকর নিউক্লিয়াস তাদের কত? 1। প্রোটন কটা? 1টা না? প্রোটন কটা থাকে? 1টা থাকে। তো 1টা থেকে বাইরে ইলেকট্রন টানতে পারবে? নিবে না। এই জন্য হাইড্রোজেনের কটা আছে? মাত্র 1টা, তবে লাগে 2টা, তার মাঝামাঝি একটা। তারপরে এই জন্য এর কম থাকে, 1টা ইলেকট্রন। হ্যাঁ, 0.5 না, 2.1, মোটামুটি অনেক, লিথিয়ামগুলোর থেকে অনেক বেশি। তখন একটু দত্তপূর্ণ করার জন্য, মানে অর্ধেক আছে, তাও কয়টা আছে? অর্ধেক আছে। আর লিথিয়ামে যদি বলো, লিথিয়ামের কয়টা আছে বলো তো? লাগে 8টা, আছে 1টা, এই জন্য অনেক কম। বাট অক্সিজেনের দেখো 1টাই আছে, বাট কিন্তু তার আরো বেশি কেন বলো তো? এর তো লাগে 2টা, আছে 1টা না। এই বিষয়টা দেখো একটা ইন্টারেস্টিং বিষয়। দেখো হাইড্রোজেনের কয়টা আছে? 1টা আছে ইলেকট্রন। লিথিয়ামের কয়টা আছে? শেষ কক্ষপথে 2টা, 1টা আছে। একটা আছে লিথিয়াম। কিন্তু দেখো এর কত তড়িৎ ঋণাত্মকতা মান 2.1, আর এর কত বলো তো? 1, শুধু 1। তাহলে কার বেশি? হাইড্রোজেনের। কেন বলো তো? এর তো একটা, এর তো একটা, শেষে একটা হইলে পূর্ণ। কিন্তু কথা হলো যে এর পূর্ণ হতে লাগে কত? একটা। এজন্য এর অ্যাফিনিটি অনেক বেশি থাকে, আর এর লাগবে আরো 7টা লাগে। এই জন্য কি এর অনেক কম থাকে, যে ভাই আমি নিবো না, আমি দিয়ে দেবো, লাভ নাই তো, মানে 7টাকে দিবে না। তো এই জন্য, বুঝতে পারছো? তো এটা বুঝলে বিষয়টা। তো এখানে দেখো, তো এই যে মানগুলো আমরা একটা জিনিস জানবো এখন। এই দেখো পরমাণুর এই তড়িৎ ঋণাত্মকতা একটা প্রতিকার মান আছে, আমরা একটু পরে দেখবো কোনটা কি মান, মুখস্থ করাই দেবো তোমাদের আমি এখনই। ঠিক আছে, কত? 0.5 থেকে 1.9 এর মধ্যে যদি পার্থক্য হয়, কি বলতো পার্থক্য মানে কি? এই দুইটার পার্থক্য যদি এত মধ্যে হলে ওই সমযোজী যৌগটাই কি হবে? আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ
ডেভেলপমেন্ট করে, এটা সেটা পোলার যৌগ হয়ে যায়। এই দুইটার পার্থক্য 0.5 এর বেশি হলে পোলার যৌগ না, হ্যাঁ, আর না হলে অপোলার। আমি তোমাকে আরো একটু ভালো করে দেখাবো, বুঝাবো সমস্যা বিষয়টা। তো মেনলি এই যে পোলার মানে কি, আগে বিষয়টা পোলার মানে পোল মানে প্রান্ত। এখানে পোল প্রান্ত বলতে কি, একটা হলো পজিটিভ একটা নেগেটিভ, এগুলোকে আমরা পোল বা প্রান্ত বলি। যেমন আয়নিক যৌগগুলো দেখলাম, একটা সোডিয়াম একটা ক্লোরিন যুক্ত হলো, এটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ। তাহলে সকল আয়নিক যৌগ কি আছে, পোল আছে প্রান্ত আছে, এই জন্য সকল আয়নিক যৌগ কি বলতো, পোলার যৌগ। কি বলবো, পোলার যৌগ। আয়নিক যৌগ মানে কি, পোলার যৌগ। কারা, আয়নিক যৌগ। ওকে, যৌগ, সকল আয়নিক যৌগ, সকল আয়নিক যৌগ কি বলতো, পোলার যৌগ। বাট সমযোজী যৌগগুলো হয় কি বলতো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আদান প্রদান করে কি না। যেমন একটা অক্সিজেন হাইড্রোজেন অণু বলি, এখানে কিন্তু শেয়ার মাধ্যমে, এটা কিন্তু অপোলার যৌগ, এখানে কিন্তু চার্জ আছে, এই জন্য কিন্তু এরা অপোলার যৌগ। বাট কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের মধ্যে কি হয়, এর মধ্যে কিন্তু ঋণাত্মকতা পার্থক্য আছে। যদি একই মৌল 2.1 বিয়োগ 2.1 কত হয়, 0। বাট কিছু সমযোজী যৌগ আছে যারা ভিন্ন ধর্মী মৌল দ্বারা গঠিত হয় এবং তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য অনেক বেশি হয়। যেমন যদি বললাম, এই যেমন একটু আগে দেখলাম এই যদি বলি HCl, ঠিক আছে, HCl, তো এটা কত বলতো 2.1, এটা কত বলতো 3, তাহলে কত হবে বলতো, এই যে আমাদের পার্থক্য আছে 3.9, তাহলে অনেক বেশি হলো, কত 0.5 থেকে বেশি হয়েছে না। তার মানে এটার মধ্যে একটা কি হবে, আংশিক পোলারিটি ডেভেলপমেন্ট করবে। কি করবে, এই যে এটা আংশিক কি হবে, পজিটিভ, এটা আংশিক নেগেটিভ। পুরোপুরি না হোক, আংশিক তো হয়েছে, পোল হয়েছে না আংশিক, এজন্য এটা পোলার যৌগ হয়ে যায়। কি হয়ে যায়, পোলার যৌগ। বুঝতে পারছো, ওকে, আংশিক পোলার যৌগ হয়ে যায়। তো বুঝতে পারছো এখানে। তো এখন দেখো এইভাবে পোলার যৌগ হয়, সৃষ্টি হয়। তো আমরা এখন তো একটা যৌগ পোলার যৌগ হবে কি না হবে, তখন আমরা সেটা বের করব। তাদের ওই সমযোজী যৌগটার মধ্যে কি করব, আমরা তাদের এই যে তড়িৎ ঋণাত্মকতার মানটা আমরা পার্থক্যটা বের করে দেখবো, ঠিক আছে। তো যেটা বলতে চাইছিলাম একটা জিনিস, একটা সুন্দর জিনিস বুঝাই। তো তড়িৎ ঋণাত্মকতার মানে পার্থক্যটা কোন যৌগের মধ্যে কেমন থাকে, দেখলাম যে এই যে পোলার যৌগ হওয়ার জন্য কি থাকে বলতো, এইটা, ওকে, এটা হলো কি পোলার যৌগ বললাম না, কাদের সমযোজী যৌগগুলো পোলার যৌগ হওয়ার মধ্যে এটা। তার মানে এটা হলো কি, আমাদের সমযোজী পোলার যৌগ হওয়ার শর্ত হলো কোনটা, এইটা। কোন যৌগ, সমযোজী পোলার। তাহলে লিখলাম কি, সমযোজী পোলার। যৌগ সমযোজী বাট পোলার, এদের পার্থক্য কত, 0.5 থেকে 1.9। এটা কি বলতো পার্থক্য, কি পার্থক্য, ওই যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য। তার মানে যদি এর থেকে কম হয়, তার মানে কি হবে, একদম অপোলার। অপোলার মানে কি, অপোলার কি যৌগ, সমযোজী অবশ্যই। তার মানে এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, ওর বেশি কি হবে, বেশি হলে অপোলার হবে, পোলার হয়ে যাবে না, আরো বেশি মানে কি, বেশি পোল, এর জন্য পার্থক্য বেশি। এর পোলার কি, আয়নিক, পোলার আয়নিক। তার মানে আয়নিক যৌগ অলওয়েজ কি হয় বলতো, তড়িৎ ঋণাত্মকতার মান 1.9 এর বেশি হয়। তাহলে লিমিটের মধ্যে থাকলে বুঝতে পারছো, সমযোজী। হ্যাঁ অবশ্যই সমযোজী, এবং সেটা কি পোলার সমযোজী হয়ে যায়। যৌগটা সমযোজী বাট পোলার সমযোজী, মানে পোল সৃষ্টি হয়। এর থেকে বেশি হলে ডাইরেক্ট ওটা কি, আয়নিক, ডাইরেক্ট পোলার আয়নিক। আয়নিক। বুঝতে পারছো, আয়নিক মানে পোলার, পোল সৃষ্টি হবে। বুঝতে পারছো, একটা সুন্দর একটা সিকোয়েন্স তুলে নিতে পারবো, ঠিক আছে। তো এরকম একটা জিনিস, একটা দেখো তুমি হিসেব করে দেখো। যেমন যদি বলি কি লিখবো, সোডিয়াম ক্লোরাইড, এটা কি সমযোজী কি যৌগ বলতো, আয়নিক যৌগ। এই সোডিয়ামের কত বলতো, দেখো এখানে, হ্যাঁ 0.9, ওকে, তাহলে 0.9, ক্লোরিন কত 3, কত হয় বিয়োগ করো, 2.1, কত হয়েছে, 1.9 থেকে বেশি হয়েছে। বুঝছো, আয়নিক যৌগের অলওয়েজ বেশি হবে। ওকে, তো আমি একটু মুখস্থ করে দিই, কেমনে মুখস্থ করে দিব, তো দেখায় যে এখানে আছে, এটা একটু ই করে দিই। সুন্দর আছে এটা, ওকে, দেখো না এটার মধ্যে নাই, ওখানেই দেওয়া লাগবে, ওখানেই দেওয়া আছে। তাহলে এখানে একটা শক দেওয়া আছে মনে হয় সম্ভবত। আচ্ছা দেখো, এখানেই আমরা তুমি মুক্ত করে দিচ্ছি। কেমন মুক্ত করবো, হাইড্রোজেনের কত মনে রাখবো, একটু হাইড্রোজেনটা মনে রাখবো, 2.1, হাইড্রোজেন মনে রাখলাম, আর মুক্ত করতে হবে না। তাহলে হাইড্রোজেন মনে রাখো কত, 2.1।
গ্রুপ তোমার মনে আছে নাকি মৌলগুলা? আচ্ছা গ্রুপের মৌলগুলা তোমাদের প্রথম ক্লাসে একটু মুস্ত করে দেওয়া উচিত ছিল, তারপরে মুস্ত করেনি। তখন তো পারো নাকি? এই গ্রুপের যেমন গ্রুপ 1 এর কি কি মৌল আছে জানো, মুস্ত করে জানো? মনে আছে? না থাকলে ছোট ক্লাসে পড়ছো, যেমন আমরা অনেক সন্ধ্যা পড়ছি না, এমনিতে মুস্ত হলে মাশাআল্লাহ, না হলে সন্ধ্যা মনে নিবা, তাই না? হাইলিনাকে রুবি সাজিয়ে ফেললো বা ছুড়ে ফেললো, অনেকভাবে অনেকে পড়ছি। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো, তারপরে এগুলো সবগুলো পড়ছিলাম, এগুলো লাগে না। বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, তাই না? কাশে গেলে সোনা পাবে, নলকূপ পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, ও এসএসসিতে পড়ে, ফুলকলি বড় ইডিয়েট, তাই না? অনেক কিছু পড়ছি না। তারপরে হ্যাঁ, তারপরে কি বলতো, হে না আর কারিনা যাবে রংপুর, ঠিক আছে? বলতে পারো অনেক কিছু, ঠিক আছে? তো এইভাবে তোমরা সব মুস্ত করতে পারো, মাঝের গুলো লাগে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এটা জানি, তার মানে এই গ্রুপে সবাই আমরা বের করতে পারবো কিভাবে। দেখো এই যে গ্রুপ ভিত্তিক যেটা হয়, দেখছো 2.1 ছিল, পরটা কি বলতো 1, কত হ্রাস পাইছে? মাত্র 1। কত হ্রাস পাইছে? মানে 1.1 হ্রাস পাইছে। এটা একটু ব্যতিক্রম। তো এটা মুস্ত করা, সরি এটা মুস্ত করার দরকার নাই, তুমি এটা মুস্ত করবা কি বলতো, লিথিয়ামটা। শুরু হয়েছে কোনটা দিয়ে? লিথিয়াম। এটা তো আলাদা উপরের বাত না, এটা করে দিয়ে দিলাম। এটা একটু এক্সট্রা মুস্ত রাখবা, লাগে 2.1। তার আমাদের শুরু হবে কোথা থেকে? পড়তে সামনে 1 থেকে, লিথিয়াম থেকে। দেখো লিথিয়ামের নিচে যেগুলো আছে সবগুলো হচ্ছে 0.1 করে মাইনাস হচ্ছে, কত করে? 0.1 করে মাইনাস, সবগুলো দেখো। এটা একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ ওটা একটু ব্যতিক্রম বাদ দাও। তো আমাদের অত আসতেই হয় না, আমাদের মেনলি লাগে এইগুলা, ঠিক আছে? তো 0.1 গুলো 1 করে বাদ হয়েছে। আর এইদিকে দেখো কি হয়েছে বলতো, 0.5 করে অ্যাড হয়েছে, কত করে? 0.5। তাহলে দেখো 1, এটা কি 1.5, 2, 2.5, 3, 3.5। আমাদের আর কিছু লাগে না, আমাদের শুধু এইটাই লাগে, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় পর্যায়টাই লাগে মেইনলি, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো এটা যদি দেখো কত করে অ্যাড হয়েছে বলতো, 3 করে মেইনলি, মাঝে 4 হয়েছে। তাই এটার দরকার নেই, এটা ব্যতিক্রম, বুঝছো? এটা উল্টো পাল্টা। তো আমাদের পরীক্ষায় কোনটা লাগে বলতো, এই দ্বিতীয় পর্যায়টা লাগে, হাইড্রোজেন লাগে লিথিয়াম থেকে, এই পর্যায়টা লাগে, আর কারো লাগে না। যে কোনো কিছু করতে এই কয়টা লাগে আমাদের, সোডিয়ামটা একটু লাগতে পারে, তবে এইগুলাই লাগে। তো এগুলো মুক্ত করা তো সাধারণ ব্যাপার, তাই না? এমনিতে এগুলো পড়তে হবে তো মুক্ত হয়ে যাবে, একটা জিনিস বারবার আসতেছে মুক্ত হয়ে যাবে, বুঝছো? আরেকটা জিনিস এখন পড়ানো উচিত ছিল তোমাদের, এখানে বলে দেওয়া ছিল, যাই হোক পরে দেখবো আর কি। তো এগুলো তো বুঝলা নাকি? ওকে, এখন দেখো এটা বলি। তো এখান থেকে দেখো তোমাদের একটু আমি কথা বলছিলাম অলরেডি, যে ওই যে বরফের কথা বলছিলাম, বরফ এবং পানি কার ঘনত্ব বেশি কার ঘনত্ব কম বলছিলাম। বরফের ঘনত্ব কম, কারণ হলো এই যে এখানে ইলেকট্রন শক্তি তড়িৎ একটা ব্যাপার আছে। কারণ যে সকল এই যে মূল যৌগ আর কি, যেমন পানি কি একটা কি তড়িৎ মূল একটা যৌগ না? এখানে তড়িৎ পার্থক্য বেশি না, কত মেইনলি কত বলো তো পোলারিটি ডেভেলপমেন্ট করে আর কি। এবং পোলারিটি হাইলি পোলারিটির মতো একটা জিনিস। তবে এখানে একটা বিষয় আছে, তো এই হাইলি পোলারিটি আছে এবং সেখানে হাইড্রোজেন যদি থাকে এবং সাথে যদি আরো 3টা মূল্য থাকে, NOF নফ বা FON ফন, যেটা মনে রাখো। মানে যে সকল যোগের মধ্যে এই যে এইগুলো আছে 3টা আছে, ফন অথবা নফ অথবা ফন, এরা যদি থাকে কোনো যোগের মধ্যে এবং তাদের যদি হাইড্রোজেন থাকে, তাহলে ওটার মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়, সেটা হলো হাইড্রোজেন বন্ধন। আর এভাবে বন্ধন তৈরি হওয়ার কারণে মাঝে অনেক গ্যাপের সৃষ্টি হয়, যার কারণে কি হয় বলতো, যৌগটার আকার বড় হয়ে যায়, মানে ওই পদার্থটার আকার বড় হয়ে যায়। যেমন পানির মধ্যে কি থাকে, H2O, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য, এবং কি আছে, এই যে ফন্ডের মধ্যে অক্সিজেনটা এখানে আছে, যার কারণে কি করে বলতো, হাইড্রোজেন বন্ধন তৈরি করে, হাইড্রোজেন ফ্লোরাইড এটাও করে। এরকম অনেক যৌগ আছে যারা। বরফ তাহলে হয় না, বরফেও তো হাইড্রোজেন। কি বুঝালাম বলতো, বরফটাই তো, পানিটা বরফে পরিণত হয় না, হয় কেন? ওখানে বরফ পরিণত হওয়ার সময় এই যে আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, বুঝতে পারছো? আর হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এজন্যই তো এর আকারটা বড় হয়ে যায়। কেন? এখানে এই যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, পানি যখন বরফ হয় বড় হয়, সেই কারণে ঘনত্ব কমে যায়। হ্যাঁ, ঘনত্ব কমে যায়। আমরা এটা আরো বিস্তারিত পড়বো পরে, এমনিতে বললাম এটা, এখানে এটা বিস্তারিত পড়বো যখন ওইটা পেটে আমাদের আসবে একটু পরে। তো এটা বললাম। এখন দেখো কি বললাম, মৌলের তড়িৎ-ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, মনে হয় জানো তোমরা। দেখো মৌলের তড়িৎ-ঋণাত্মকতা নিম্নোক্ত বিষয় নির্ভরশীল, যেগুলো পড়ে আসলাম ওইগুলোই। পরমাণুর আকার বৃদ্ধিতে কি হবে, তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়, এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, একই গ্রুপের উপর থেকে নিচে থেকে। আবার নিউক্লিয়াস বৃদ্ধিতে মানে পর্যায় ভিত্তিক সম্পর্ক, এটা কি হবে, বৃদ্ধি পাবে।
পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ ডানের যেমন 17 নম্বর গ্রুপের উপরে সবচেয়ে অবস্থান কার বলতো? উপরে অবস্থান এবং ক্ষুদ্রকার অতীব সক্রিয় মৌল ফ্লোরিন। এর কি বলতো? তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি। পর্যায় সারণীর কোন মৌলটা তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি? ফ্লোরিন। ওই যে একই পর্যায়ে মানে প্রথম পর্যায়ে সবথেকে ডানে, দ্বিতীয় পর্যায়ে মানে এটা প্রথম বলতে দ্বিতীয়টাই বোঝানো হয়। দ্বিতীয় পর্যায়ে সবথেকে এবং ডানে, হ্যাঁ সবথেকে ডানে এবং আমাদের সক্রিয় পর্যায়ে কোনটা? নয় 17 নম্বর সবার উপরে আছে, এই জন্য এর বেশি থাকে সব থেকে। ওকে, এই যে 4 পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। প্রশ্ন আসতে পারে 4, যদি এই প্রশ্নটা কেউ করে নাই আজ পর্যন্ত এইভাবে। তো সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। কার এটা? ফ্লোরিনের। ওকে, সর্বনিম্ন কত? সিজিএমের তার দেখো নিচে দিকে আছে। তো মেইনলি দেখো এখানে যেটা মনে রাখতে হবে যে 0.7। দেখো একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, পরীক্ষাটা আসে যে পর্যায় সারণীতে মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবথেকে বেশি কেন, তখন বলতে হবে এই যে এই কথাগুলো বলতে হবে। ঠিক আছে, পর্যায় দিয়ে সব দেখো যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই ডান দিকে যাওয়া যায় মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত কি হয়? বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে একই পর্যায়ে কার্যকর নিউক্লিয়াস কি হয়? বৃদ্ধি পায়। ফলে শেয়ার ক্ষেত্রে ইলেকট্রন যুগলকে ওই পরমাণু নিউক্লিয়াস অধিক আকৃষ্ট করে এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। পাওয়ার স্কেলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের মৌলের তড়িৎ ঋণাত্মকতা হলো কত? এই যে এগুলো আমরা জানি। বুঝলি, এই দ্বিতীয় পর্যায়ে এটা লাগে, বুঝছো? এই জন্য বললাম, আর কিছু লাগে না। তো এটা বলবো না। ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মান দুইটার পার্থক্য আসলে যেগুলো বললাম সেইগুলোতেই হয়ে যাবে। এখানে কি আছে? পর্যায়গত সম্পর্ক দেওয়া আছে, এটা জানো। গ্রুপ ভিত্তিক সম্পর্ক একই রকম দুইটা মানগুলো দেওয়া আছে এবং তড়িৎ ঋণাত্মকতার মান আছে এখানে। এখানে কোনো নাই, চিহ্ন টিহ্ন নাই, পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, কিন্তু এখানে কি আছে? পজিটিভ নেগেটিভ আছে। জারণ বিজারণ কথা এগুলো পড়লে পারবা, বুঝছো? সেগুলো বুঝাইলাম না অনেক, এগুলো সমান দরকার নেই। তো এখানে দেখো এখন আছে হলে কি বলতো? ধাতব ধর্ম পাওয়া যায় নাকি? দেখো ছোট আছে ধাতব ধর্ম। ধাতব বলতে কি আমরা অলরেডি এগুলো আগে জানি যে আসলে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদের কি বলি? ধাতব বলি। আর যে সকল পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরে কম ইলেকট্রন তারা কি বলতো? বেশি সক্রিয় ধাতু। আসলে এটা মেইন পিছনে কারণটা কি বলতো? ওই যে সবকিছু হলো শিল্ডিং ইফেক্ট। ওখানে কি শিখছিলাম? কার্যকর নিউক্লিয়ার চার্জ করতে তাদের কম থাকে, তাই না? 1 থাকে 2 থাকে এরকম, যার কারণে কি হয়? সহজে ত্যাগ করতে পারে। তো বিষয়টা এইটাই। আমরা সহজভাবে ওটা এসে গিয়ে যে সর্বশেষ শক্তি ইলেকট্রন কম, তাতে নিউক্লিয়াস প্রতি কি থাকে? আকর্ষণ কম থাকে। আসলে আকর্ষণটা কেন? ওই যে কার্যকর নিউক্লিয়ার চার্জের কারণে হয়, যদি আমরা সহজভাবে বলে দিই পরীক্ষার ক্ষেত্রে। তো এরূপ যদিও স্যাররা ওইভাবে পরীক্ষা দেখে না, কোথাও আমি শুনি নাই কোনো স্যারের কাছে, আমি যখন পড়ে আসছি কারো কাছে এই কথাটা আমি শুনি নাই যে কার্যকর নিউক্লিয়ার চার্জটা, তো শিল্ডিং ইফেক্ট কেউ বুঝাই না, বুঝছো? তোমরা হয়তো ছোটবেলায় শিখে আসছো, এটা শুনছো, নাম শোনো নাই মনে হয়, এখনো ক্লাসে দেখবে শিখবা না, শুনবা না, এটা কেউ বলে না। মেনলি বিষয়টা কি? কার্যকর নিউক্লিয়ার চার্জের কারণে। কিন্তু আমরা বলার সময় কি বলি? ওটাই বলি, ওটা বলি না, উল্লেখ করি না আমরা। এখানে তো প্রতিটা লাইনে কিন্তু আসলে প্রতিটা টপিকে শিল্ডিং ইফেক্টটা আসে, কিন্তু বলা হয় না। হ্যাঁ, ওটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এটা কি দেখো, এই জন্য কি হয়? যদি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে? নতুন নতুন ইলেকট্রন যুক্ত হয়, অনেক প্রোটন যুক্ত হয়। তাহলে প্রোটন যুক্ত হলে কি হবে? কার্যকর নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, পরে কি হবে? বহিস্থ ইলেকট্রনের সাথে আকর্ষণ বাড়ে, ফলে ত্যাগ করার প্রবাবিলিটি কমে যায়, তার কারণে ধাতুর ধর্ম কমে যায়। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে বলতো? ধাতুর ধর্ম হ্রাস পাবে, ধাতুর ধর্ম হ্রাস পাবে এবং অধাতুর ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। ধাতব হ্রাস পাবে মানে অধাতুর ধর্ম বৃদ্ধি পাবে। ওকে ওকে। এবং গ্রুপ ভিত্তিক যদি বলি, একক গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? একটা করে শক্তি স্তর বৃদ্ধি পেয়ে থাকে, ফলে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বস্তু শক্তি স্তরের আকর্ষণ কমে যায়, ফলে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম হ্রাস পাবে। ওকে, এগুলো জানতে পারলাম। তো গ্রুপ ভিত্তিক সম্পর্কে এগুলো বলে দিচ্ছি অলরেডি, এগুলো পড়ার কিছু নাই। ওকে, এখন কথা হলো এইখানে একটু আমরা পড়তে হবে, একটু পড়ার কিছু আছে, মাঝে কিছু একটু কথা আছে তো ইম্পর্টেন্ট। দেখো এই যে একটা লাইন দেখো, তাহলে গ্রুপ ভিত্তিক যখন সম্পর্কে বলবো, এই যে প্রথম গ্রুপে আমরা কি জানি বলতো? হাইলিনাকে রবি সাজিয়ে ফেললো বা সুরে ফেললো, তাহলে কি সিজিয়াম এবং কি ফ্রান্সিয়াম, এটা ছিল না ক্রমটা? তবে এর মধ্যে তাহলে ধাতুর ধর্ম কার বেশি বলি আমরা? অবশ্যই ফ্রান্সিয়ামের। তবে যদি বলাই শুধু মানে আমাদের ধাতুর ধর্ম কার বেশি? ফ্রান্সিয়ামেরই হবে।
কিন্তু প্রশ্ন কিন্তু আরেকটা হয়, উল্টা ভাবে হয়। কি বলো তো, স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু কোনটি? মানে সক্রিয় ধাতু বলতে কি, যে বেশি ধাতু যত ইলেকট্রন ত্যাগ করতে পারে, কে ত্যাগ করতে পারবে? ফ্রান্সিয়াম। বাট ওটা যদি বলে সর্বাধিক মানে সব থেকে সক্রিয় ধাতু কোনটি, সিজিয়াম হবে, মানে ফ্রান্সিয়াম হবে। বাট তোমাকে যদি বলে স্থায়ী সক্রিয় ধাতু কোনটি, কি হবে সেক্ষেত্রে? ফ্রান্সিয়াম। কেননা সিজিয়াম কি বলতো একটি তেজস্ক্রিয় মৌল। কি হয়? হ্যাঁ, অস্থায়ী যৌগ। তেজস্ক্রিয় মৌল মানে কি, এরা কন্ডেন্সলি বিভাজন হতে পারে, ভেঙে যায়, নিউক্লিয়াস ভেঙে যায়, বুঝতে পারছো? নিউক্লিয়াস ভেঙে যায়, বুঝতে পারছো? যেমন যদি বলি পড়াশোনা বের করো, সিজিয়াম আর ফ্রান্সিয়ামের তোমরা বের বলো তো, তাদের পারমাণবিক সংখ্যা বলো। সিজিয়ামের কত, ফ্রান্সিয়ামের কত বলো তো? সিজিয়ামের কত? 55 27 তা সিজিয়ামের কত? 55 আর ফ্রান্সিয়ামের কত? 87। আমি তোমাদের একটা কথা বলছিলাম, কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি 83 বেশি হয়, কি লিখলাম এটা দেখো, 83 বেশি হয়, কার বেশি? তাহলে সেটা কি হয়ে যায়? তেজস্ক্রিয় মৌল হয়ে যায়। কি হয়? মানে হয়ে যায় না, মানে হয়ে আসে। যারা 83 বেশি তারা হলো তেজস্ক্রিয় মৌল। কেননা এদের প্রোটন সংখ্যার অপেক্ষা নিউট্রন সংখ্যা কি হয়? 3 গুণ বেশি হয়। 3 গুণ বেশি হয় হলো কি বলতো? নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। এটা কি সমান নিউট্রন সংখ্যা, বুঝতে পারছো? ও সরি, কি বলি 1.5 গুণ, 1.5 গুণ বেশি হয়ে যায়। কি বলি তাহলে 1.5 গুণ বেশি হয়ে যায়। ওকে, কয় গুণ? 1.5 গুণ। এই জন্য বলি যে 83 কার ছিল, আবার বলি বিসমাথ। বিসমাথ হলো সব থেকে ছোট, মানে প্রথম স্থায়ী মৌল, সর্বশেষ স্থায়ী মৌল বলতে পারি যদি বলি আর কি এইটা। তারপরে এগুলা সক্রিয় হয়ে যায় আর কি, ঠিক আছে? ওকে, তো এটাই মনে রাখতে হবে। এই জন্য দেখো সিজিএমের যেহেতু আমাদের কত অনেক কম, 55, এই জন্য কি বলতো এটা স্থায়ী মৌল, কিন্তু এটা দেখো 83 পার হয়ে গেছে, এই জন্য কি এটা সক্রিয় ধাতু। এই জন্য যখন বলবে স্থায়ী সক্রিয় কোনটি, সেক্ষেত্রে হবে সিজিয়াম। আর যদি এমনিতে বলো সক্রিয় কোনটা, কি হয়ে যায়? ফ্রান্সিয়াম হয়ে যায়। তো পরীক্ষা এটা একটু উল্টাপাল্টা হয়ে যায় স্টুডেন্টদের অনেক সময়। ওকে, বুঝছো? যেটা মনে রাখতে হবে। ওকে, এখন দেখো এই যে আমরা যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আমরা বলছিলাম কি বলতো, ধাতুর ক্ষেত্রে বলছিলাম যে ধাতুর ক্ষেত্রে কি থাকবে? ধাতুর ক্ষেত্রে 1 থেকে 3টা ইলেকট্রন থাকে, অধাতুর ক্ষেত্রে 5 থেকে 7, মাঝে একটা ইলেকট্রন কি গ্যাপ পড়ছে, খেয়াল করছো? 4 আর 8, মাঝখানে 4টা খেয়াল করছে। তাহলে 4 যারা তারা কি করলো? এটা অপধাতু হয়ে থাকে মেইনলি, মানে এরা বিক্রিয়া সবাই না, মেইনলি অপধাতু হয়ে থাকে। দেখো হ্যাঁ, এরা উভধর্মী, এই পাশেও যায় না, এই পাশেও যায় না, আবার দুইজনে একদিকে যায়, আর দুইজনের থেকে কিছু খায় আর কি, এরকম অবস্থা, যখন যেটা সুবিধা পায় আর কি। তো এই যে এদেরকে আমরা বলি অপধাতু বলি। কি বলি? হ্যাঁ, অপধাতু বলি থাকি। এই যে এদেরকে আমরা বলি কি বলতো, অপধাতু বলি বা মেটালয়েড বলি বা সেমি মেটাল বলে থাকি। এই শব্দগুলো বুঝতে করতে হবে। কি বলতো? অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল বলে থাকি, এগুলো একটা মনে রাখতে হবে। এখন কথা হলো এই যে উদাহরণ দেওয়া আছে, কি বলতো? হ্যাঁ, তার সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, এত এগুলো তোমরা মনে রাখতে করবে একটা ছন্দ দিয়ে। আমি একটা জিনিস ছন্দ আবিষ্কার করছি, সেটা হলো কি, আস্তে আসো জেসিপ, আস্তে আসো, এসে আসো জেসিপ। এই যে এটা আস্তে আসোটা বাংলা লিখবা, আসো মানে কি? আর্সেনিক। আসো মানে আর্সেনিক। আর আস্তে দেখো এগুলো সব ঠিক আছে, সরি এটা লাগবে না, কি বলি তাহলে আসলে তো এটা লাগবে না, ঠিক আছে? এটা লাগতেছে না নাকি? ওকে, তাহলে আসতে মানে কি? আর্সেনিক। এটা হলো টেলুরিয়াম দেওয়া আছে, তারপরে এটা আস্তে আস্তে লাগবে না, এটা বাংলা লিখছে এই জন্য। জেসি মানে কি? এই যে জার্মানিয়াম, তারপরে কি সিলিকন, তারপর বোরন, সবগুলো হয়েছে না? অ্যান্টিমনি বাদ গেছে নাকি? ও সরি, এই যে এটাই ভুলে গেছি আমি, এই আসতে অ্যান্টিমনি, ঠিক আছে? আসতে অ্যান্টিমনি, এটা কি এসবি মানে কি? নাম দেখতে অন্যরকম, এটা হলো অ্যান্টিমনি। কি বলো তো? অ্যান্টিমনি কি আমরা এসবি, ঠিক আছে? তো হয়ে গেল না, আস্তে আসো জেসি, তো আসতে হলো অ্যান্টিমনি।
আর এটা জমা হয়ে গেল। তাহলে এটা মনে রাখতে পারো, পরীক্ষা আসে নিচের কোনটি অপদার্থ বা মেটালয়েড, নিচের কোনটি মেটালয়েড নয়, 4টি দেওয়া থাকবে, 3টা দেওয়া থাকবে, অন্য একটা দেওয়া থাকবে। তো এটা লিখে রাখবা। ওকে, তো জেনে রাখার বিষয় এগুলো কি বলছে, এই যে আমরা যেগুলো পড়ে আসলাম ওইগুলোর মধ্যে একটু জেনে রাখার বিষয় বলছে, কি কি এর মধ্যে মনে রাখা উচিত আমাদের। এই যে এটা ক্রমটা যেটা বললাম সিলিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম বলছে আর কি। ওকে, আমি ফ্রান্সিয়াম বাদ দিয়ে দিছি, ঠিক আছে, শক্তির জন্য একটা বাদ দিয়ে দিছি, কারণ ক্ষমতা কোনটা বেশি। তারপর দেখো কি বলছে, মৌলের ইলেকট্রন আসক্তির মান সংখ্যাগত বৃদ্ধি হবে। দেখো, তো মৌলটির অধাতব ধর্ম তত দুর্বল হবে, অবশ্যই ইলেকট্রন আসক্তির মান যত কি হবে, সংখ্যাগত বৃদ্ধি হবে, অধাতব ধর্ম তত প্রবল হবে, অবশ্যই। আসক্তি মান বেড়ে গেল মানে কি, তার অধাতব ধর্ম বেড়ে গেল, এবং জারণ ক্ষমতা তত কি হবে, বেশি হবে, এবং মৌলটি কি হবে, প্রবল জারক হবে। জারক জারণ বিজারণ, জারক বিজারক এগুলো পারো, উল্টা উল্টা হয় না, যখন চ্যাপ্টার আসবে তখন বলে দেবো না, আজকে এটা বলবো না। জারণ মানে ইলেকট্রন ছাড়া ত্যাগ করলে জারণ। হ্যাঁ, যেমন জারক, জারক এবং বিজারক, যে বিজারিত করে সে জারণ। বিজারক এগুলো হলো নাম, আর হলো জারণ এটা হলো এবং বিজারণ এগুলো হলো কি, প্রক্রিয়া। প্রক্রিয়া বা ধর্ম। জারণ মানে ছাড়ন, জারণ মানে সারণ, ত্যাগ করবে। কে করে এই কাজটা, সারে কে, বিজারক। এই যে বিজারক। বিজারণ মানে কি, জারণ, বিজারণ মানে কি, গ্রহণ করা, কে করবে, জারক করবে। আবার যদি বলি, এই যে জারণ কে ঘটায়, বিজারণ। বিজারক ঘটায়, ঠিক আছে। এই যে বিজারক ঘটায় হলো, না না, জারকে ঘটায় হলো জারণ, ঘটায় মানে ঘটে কার, জারকের, কিন্তু ঘটায় কে, জারক। এগুলো আরো পরে বলবো ডিটেলস, না উল্টা উল্টা হয়ে যাবে, বুঝছো। মানে একা একাই তো করে না, মেনলি আমি ঠিক আছে, আমি হলাম কি বলতো, বিজারক, তাহলে আমার কি ঘটবে, জারণ ঘটবে, কিন্তু আমাকে তো কেউ করাবে, বাধ্য করতে বাধ্য করবে, সে হলো জারক, ঠিক আছে। এগুলো পরে দেখবো আর কি। তো এগুলো আমরা বুঝলাম, এগুলা পড়ে নিবা, এগুলো সহজে জিনিস, ওইগুলো যেগুলো পড়ে আসলাম। তো এবার তোমাদের পড়া আজকে পরবর্তীতে শুরু করবো যে এগুলার, ইলেকট্রন আসক্তি। ঠিক আছে।